হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এইচএসসি বোর্ড এমসিকিউ কোশ্চেন সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্ট আমরা অলরেডি এর আগের ভিডিওতে আপলোড করছি। তোমরা কেউ যদি এটা না দেখে থাকো তাহলে সেটা অবশ্যই দেখে আসতে পারো এবং সেকেন্ড পার্টটা এখানে কন্টিনিউ করো। এই দুইটা পার্ট যদি তোমরা করে থাকো তাহলে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের যেগুলো বিগত সালে বোর্ড পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসছে এবং তার সাথে রিলেটেড যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো অবশ্যই ক্লিয়ার হবে এবং তোমরা অবশ্যই এখান থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন খুব ভালোভাবে সলভ করতে পারবা, কলেজের পরীক্ষায় বলো অথবা একাডেমিকের আমাদের যে কোনো পরীক্ষায় বলি, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় তো অবশ্যই। সো লেটস স্টার্ট, শুরু করা যাক। প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে দেখো, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। তাহলে বল আমাদের এখানে এটা আমরা এর আগেও একবার পড়ছি, ঠিক আছে? যে কেন্দ্রমুখী বল সবসময় কেন্দ্রের দিকে থাকে এবং এইখানে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমাদের কী হয়, যে স্মরণের উপাংশটা স্পর্শক বরাবর লম্ব বরাবর থাকে, যার কারণে আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হয় না, তাই এটা শূন্য হবে। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার নিচের কোনটির সমান? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার দেখো, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার কি হয়? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার কি? ওদের প্রযুক্ত বলের সমানুপাতিক, নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক তেমনি যদি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার দেখি তাহলে সেটা কি হবে? কৌণিক বল। তাহলে কৌণিক বলকে আমরা কি বলা হয়? টর্ক। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হবে টর্ক। ওকে। রাস্তার ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভরশীল নয়? তাহলে ব্যাংকিং কোণ, তাহলে ব্যাংকিং কোণের যদি আমরা সূত্র দেখি, যে ব্যাংকিং কোণের সূত্র কি ছিল? ট্যান থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি। ওকে, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে বস্তুর বেগের উপর ডিপেন্ড করে, অভিকর্ষ ত্বরণের উপর ডিপেন্ড করে, ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, কিন্তু ভরের সাথে ব্যাংকিং কোণের কোনো সম্পর্ক নেই। তাহলে গাড়ির যে ভর তার সাথে ব্যাংকিং কোণের কোনো সম্পর্ক নেই। 2 কেজি ভরের একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, এতে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত টর্কের প্রয়োজন হবে? তাহলে টর্ক, যেহেতু আমাদের কৌণিক ত্বরণ আলফা দেওয়া আছে, সো টর্কের সূত্র কী হবে? টাউ ইজ ইকাল টু আমরা আই আলফা, জড়তার ভ্রামক ইন্টু কৌণিক ত্বরণ। রৈখিক বল যেমন এফ সমান এম এ হয়, তার সাথে সমতুল্য রাশি হিসেবে ভরের সমতুল্য আসে জড়তার ভ্রামক আর ত্বরণ তো কৌণিক ত্বরণ আলফা। এখন এটা যেহেতু কী বলছে? চাকা, তাহলে একটি চাকার ক্ষেত্রে চাকা বা রিংয়ের জড়তার ভ্রামক কত হয় সেটা আমরা বলতে পারি এম আর স্কোয়ার। সো এম আর স্কোয়ার ইন্টু আলফা, কৌণিক ত্বরণ সরাসরি আছে। তাহলে এম এর মান 2 কেজি, আমাদের হচ্ছে ব্যাস দেওয়া আছে কত? 50 সেন্টিমিটার। ব্যাস যদি 50 সেন্টিমিটার হয় তাহলে আমাদের লাগবে তো ব্যাসার্ধ কিন্তু 25 সেন্টিমিটার, মানে 0.25। তাহলে আমাদের কত আসছে দেখো, 2 ইন্টু 0.25 স্কোয়ার ইন্টু আলফার মান কত আছে? 2। তাহলে 2 এর 2 আমাদের 4 ইন্টু 0.25 এর অ্যান্সার আসে কত? 0.25 নিউটন মিটার। ওকে। তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? আচ্ছা, সঠিক নয় তার মানে ভুল। তার মানে দেখো, যে কৌণিক ভরবেগ আর ক্রস পি হয়, তাহলে এটা আমরা জানি, হ্যাঁ এটা রাইট। আবার টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এটাও ঠিক আছে। কৌণিক ভরবেগ আমাদের কি দেওয়া আছে দেখো, যে টর্কের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগ টর্কের পরিবর্তনের হার, আর এটা বলছে বলের মান ভরবেগের পরিবর্তনের হার। তাহলে আমরা একটু আগেই বললাম যে ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল, তাহলে রৈখিক ভরবেগের ক্ষেত্রে রৈখিক বল, আর কৌণিক ভরবেগের পরিবর্তন হবে কৌণিক বল বা টর্ক। তাহলে এইটা আমাদের ভুল আছে, টাউ ইজ ইকাল টু ডিএল বাই ডিটি হবে, কিন্তু ডিএল সমান তো এটা না, তাহলে আমাদের এইটার অ্যান্সার হবে এইটা। তাহলে এইটা আমাদের ভুল। আমাদের রাইটটা কি হবে? রাইট হবে যে টাউ ইজ ইকাল টু আমরা বলতে পারি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? এটা হবে রাইট অ্যান্সার। তাহলে এটা আমাদের এখানে সঠিক নয় যেহেতু, তাহলে এটা হবে অ্যান্সার। জড়তার ভ্রামকের একক কোনটি? তাহলে জড়তার ভ্রামক মানে কি? এম আর স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার, এগুলো তো একদম আমাদের কমন প্রশ্ন। টর্কের মাত্রা কোনটি? আচ্ছা টর্ক, তাহলে টর্ক মানে আমরা কি বললাম, যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু দেখো আর ক্রস এফ, তার মানে আর এফ সাইন থিটা, তাহলে সেটা বাদ দাও, তার মানে বল ইন্টু দূরত্ব, তাহলে বল ইন্টু দূরত্ব, এটা হচ্ছে আমাদের মেইনলি টর্কের সূত্র। যদি আমরা একক বা মাত্রা দেখতে বলি তখন আমরা এখান থেকে করব। তাহলে বলের মাত্রা আমরা কত জানি? এম এল টি ইনভার্স 2, আর দূরত্বের মাত্রা আবার এল, তাহলে কত আসে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, তাহলে অ্যান্সার হবে বি। তাহলে রাশির মাত্রা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য, বিভিন্ন ভার্সিটির প্রশ্নের জন্য এমসিকিউ এর মধ্যে মাত্রা অনেক আসে। আর মাত্রা যেহেতু এই যে দেখো, আমাদের যদি তুমি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু পরীক্ষার হলে কনফিউশনে এবং ভুল করার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রত্যেকটার মাত্রায় কিন্তু সেম থাকে, পাওয়ারে প্লাস মাইনাস, এক বেশি এক কম। সো এইভাবে তুমি মুখস্থ করলে তোমার আরও বিপদে পড়া লাগবে। তাই তোমাদের আমরা বলবো যে একক এবং মাত্রা কখনো মুখস্থ করবো না। একক আর মাত্রা কি করতে হবে? সূত্র ব্যবহার করে নির্ণয় করা শিখতে হবে। তাই প্রত্যেকটা রাশির একক মাত্রা তুমি নিজে নিজে হাতে
অঙ্কে আমরা কি করবা সলভ করে সূত্র বসাইয়ে প্রত্যেকটা আলাদা আলাদা যতটুকু ভাঙতে পারো মৌলিক রাশিতে নিয়ে যে এখানে তো আমরা বল একবারে বসাইছি, তুমি চাইলে বলের ইকুয়াল কি করতে হয় এফ সমান এম এ, তাহলে ভর ইন্টু ত্বরণ সেটা দিয়ে ত্বরণকে বোঝানো আরও ভাঙতা। তাহলে এইভাবে নিজে নিজে একক এবং মাত্রা এ দুটা নির্ণয় করা শিখতে হবে। মুখস্থ করলে কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি। সো একক মাত্রা মুখস্থ করা যাবে না, অবশ্যই নির্ণয় করা শিখতে হবে। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, তাহলে অলরেডি আমরা আগে বলে আসছি কিন্তু কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্ক, আর টর্কে আমরা বলতে পারি কি দ্বন্দ্বের ভ্রামক, ঠিক আছে, টর্কের অপর নাম দ্বন্দ্বের ভ্রামক। বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে চলমান একটি গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ দেওয়া আছে, বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত। সো কেন্দ্রমুখী ত্বরণ থাকলে আমরা সূত্র কি জানি যে কেন্দ্রমুখী ত্বরণ এসি ইজিক্যাল টু হয় ভি স্কোয়ার বাই আর, যদি রৈখিক বেগ দেওয়া থাকে, আর কৌণিক বেগ দেওয়া থাকলে ওমেগা স্কোয়ার ইন্টু আর। যেহেতু আমাদের রৈখিক বল বেগে আছে, সো আমাদের অ্যান্সার কত আসে দেখো 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই তাহলে কত আসবে যে আমাদের 20, তাহলে 20 স্কোয়ার আর আমাদের কি বলছে কেন্দ্রমুখী ত্বরণের মানে দিয়ে দিয়েছে ব্যাসার্ধ দরকার, তাহলে ত্বরণের মান দিয়ে ভাগ করে দিব। তাহলে 20 স্কোয়ার মানে কত, যে 20 যদি স্কোয়ার করি 400, তাহলে 400 ভাগ 2 তাহলে 200, ঠিক আছে, তার মুখে মুখে আমরা করতে পারতেছি, ক্যালকুলেটরের প্রয়োজন নেই। এই যে 72 কিলোমিটার পার আওয়ার মানে কিন্তু 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই যে একক কনভার্সন, ফিজিক্সে সবসময় এসে একক নিয়ে কাজ করতে হবে, তাই একক কনভার্সনে কিন্তু ভুল করা যাবে না, বা একক কনভার্সন করতে ভুলে গেলে চলবে না। ওকে, আসো নেক্সট প্রশ্নে। কোনো বস্তুর উপর বাহ্যিক নেট টর্ক শূন্য হলে কোনটি ধ্রুব থাকবে। তাহলে নর্মাল আগে তোমাকে টর্কের কথা বাদ দাও, যদি আমরা রৈখিক গতির ক্ষেত্রে আসি, কারণ রৈখিক গতিটা আমাদের ভালো মনে থাকে, ওটা নিয়ে বেশি কাজ করি আমরা। তাহলে রৈখিক বল, যদি কোনো বস্তুর উপর বল 0 হয় তাহলে কি হয়, কোনো বস্তুর উপর যখন বল 0 হয় তখন বস্তুর বেগের কোনো পরিবর্তন ঘটে না, তার মানে তার বেগ ধ্রুব থাকে, আর বেগ ধ্রুব থাকলে আমরা বলতে পারি ভরবেগ ধ্রুব থাকে, বা ভরবেগের পরিবর্তন হয় না। তাহলে এটা যেহেতু টর্ক মানে কৌণিক বল, তাহলে কৌণিক ভরবেগ বা কৌণিক বেগ সংরক্ষণশীল হবে। তাহলে আমাদের কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ কোথায় আছে দেখো, হ্যাঁ কৌণিক ভরবেগ, এই যে কৌণিক ভরবেগ, এইটা কি হবে ধ্রুব থাকবে, কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর আর রৈখিক দেখো ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে, রৈখিক ভরবেগ দেওয়া আছে, কৌণিক ভরবেগের সম্পর্ক আমরা একটু আগে দেখে আসছি কিন্তু একবার, যে এল সমান কত হবে আর ক্রস পি, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের যে ক্রস গুণফল সেটাকেই কিন্তু বলা হয় কৌণিক আমাদের ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ আর ক্রস পি কোথায় আছে, আর ক্রস পি অনেকগুলো আছে, দুইটা আছে। এবং ক্রিয়াশীল বল টর্ক হলে আগে টর্ক তারপরে কৌণিক বল, টর্ক হচ্ছে আর ক্রস এফ, তাহলে আর ক্রস পি, তাহলে এক নম্বরটাই রাইট। দুই ক্ষেত্রে আর কিন্তু আগে হবে, টর্কের ক্ষেত্রে আর ক্রস এফ হবে, আবার কৌণিক ভরবেগের ক্ষেত্রেও আর ক্রস পি হবে। ক্রস গুণফল কিন্তু আমাদের কি বিনিময় মানে না, তাই তুমি আর ক্রস পি এর জায়গায় পি ক্রস আর কিন্তু একই মনে করো না, তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু ভুল হবে। তাই আর ক্রস পি হবে, এবং টর্কের মান টাও আর ক্রস এফ, সেটা আর ক্রস এফই হবে, এফ ক্রস আর লেখা যাবে না, এদের বিনিময় করা কিন্তু যাবে না। খেয়াল 12 নম্বর, একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি, কি বলছে চাকতি, আকৃতিটা খুবই ইম্পর্টেন্ট, এবং একটি রিং, তাহলে একটা চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অবিলম্বভাবে গমন করে অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত, এবং সেই সাথে কি চেয়েছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চাকতির ক্ষেত্রে আমরা কি জানি যে জড়তার ভ্রামক কত হয়, চাকতির জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার। ওকে, তাহলে হাফ এম আর স্কোয়ার সমান যদি আমরা এম কে স্কোয়ার দিই, তাহলে এখান থেকে আমরা চাকতির ক্ষেত্রে চক্রগতি ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এটা করো, কত আসে এম ক্যান্সেল, রুট করলে r/√2, তাহলে এখানে k1 ইজিক্যাল টু পাচ্ছি মনে করো আমরা r/√2। ওকে, আর যদি আমরা রিংয়ের কথা বলি, রিংয়ের চক্রগতি জড়তার ভ্রামক কত হয়, রিংয়ের জড়তার ভ্রামক নর্মাল এম আর স্কোয়ার, তাহলে এখান থেকে নর্মাল এম কে স্কোয়ার যদি আমরা করি, এম কেটে গেল, তাহলে এখানে কে সমান কিন্তু আর, তাহলে একটা 1/r/√2 আর একটা হচ্ছে আর, তাহলে এদের যদি অনুপাত করা হয় তাহলে অনুপাত করা হবে কত √2:1। এখন কে বড় কে ছোট এটা কিন্তু আমাদের দেখো √2:1 আবার 1:√2 আছে, দুইটাই আছে। সো এই সকল ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে অনেকে তাড়াহুড়া করে কিন্তু ভুল অ্যান্সারটা দেখায় ফেলে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে কে আগে আছে, বৃত্তাকার চাকতি আছে আগে, সো চাকতির এইটা আগে হবে, তাহলে আমাদের k1:k2 চাইছে কিন্তু, তাহলে k1:k2, তাহলে k1কে যদি আমরা ভাগ করি তাহলে এইটা ভাগ এইটা করলে আমাদের কত হবে 1/√2 কিন্তু হচ্ছে। দেখো যেহেতু এখানে চাকতি আগে আছে তার সাপেক্ষে অনুপাত চাইছে, তাহলে আমাদের কি হবে 1:√2, তাহলে √2:1 কিন্তু হবে না, তাহলে আমরা 1:√2 হবে। ওকে, কারণ কি যে চাকতির চাইতে কিন্তু রিংয়ের জড়তার ভ্রামক কি বেশি, কারণ চাকতির তো হাফ আর রিংয়ের আরও বেশি, শুধু আমাদের কোনো সহগ নাই, ঠিক আছে, দ্বিগুণ, প্রায় দ্বিগুণ, জড়তার ভ্রামক দ্বিগুণ, চক্রগতির ব্যাসার্ধ √2 গুণ।
ব্যাসার্ধ ভেক্টর ও বলের ভেক্টর গুণফল। আচ্ছা, ভেক্টর গুণফল আমরা ব্যাসার্ধ ভেক্টর আর বল এই যেখানে আছে আমরা দেখো আগেই যে ব্যাসার্ধ ভেক্টর আর বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়? টর্ক। সো এটা হবে টর্ক। আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা, আবর্ত ঘূর্ণন গতি, ঠিক আছে, তার মানে গতিশীল গতির ক্ষেত্রে ক্ষমতা। নর্মালি আমরা ক্ষমতা কি জানি যে ক্ষমতা P = F × V। যদি আমাদের বল আর বেগ থাকে তাহলে তো রৈখিক ক্ষমতা P = FV হয়। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে ক্ষমতা কত হবে? F কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টাউ, আর V মানে ওমেগা, তাহলে টাউ ওমেগা, তাহলে টর্ক ইন্টু কৌণিক বেগ। তাহলে টর্ক এবং কৌণিক বেগ, তাহলে টর্ক এবং কৌণিক বেগ, তাহলে আবর্ত বা ঘূর্ণন ক্ষমতা যদি আমরা বলি তখন কিন্তু রাশিটা কি হয়ে যাবে? টাউ ইন্টু ওমেগা বা টর্ক ইন্টু কৌণিক বেগ। এইভাবে রৈখিকের সাথে কৌণিক, তুমি যদি রৈখিক কৌণিকের সকল সূত্র মনে হঠাৎ করে না থাকতে পারে তাহলে রৈখিকের সাথে তুলনা করে নিয়েই অ্যান্সার করতে পারবা। টর্কের একক 9 কোনটি? টর্ক মানে কি? বল ইন্টু সরণ। তাহলে বল নিউটন মিটার, নিউটন মিটারকে আমরা 9 সেন্টিমিটার, ফুট পাউন্ডাল সবগুলো এককেই ইউজ করতে পারি এক এক পদ্ধতিতে। এটা আমাদের এসআই পদ্ধতি, তারপরে এফপিএস পদ্ধতি, ঠিক আছে। কিন্তু ওয়াট, ওয়াট মানে তো ক্ষমতা, তাহলে এটা কখনোই টর্কের একক হতে পারে না। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ আমরা আগে করে আসছি, 0 রিপিট চলে আসছে, ঠিক আছে। ওকে, পরবর্তী অংশ আসে দেখো যে এত ভরের একটি পাথরখণ্ডকে এত লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 হলে সুতার টান কত? তাহলে সুতার টান, সুতার টানের সূত্র আমরা কি জানি? T = mv²/r। তাহলে আমাদের সবগুলো ডাটা দেওয়া আছে, শুধুমাত্র ইনপুট করে দেবো। আচ্ছা, এখানে আমাদের রৈখিক বেগ দেওয়া নাই, আমাদের 90 বার ঘোরানো হয়, তার মানে কৌণিক বেগ। তাহলে আমরা কি করবো? m⍵² × r এটা দিয়ে করবো, যেহেতু আমাদের রৈখিক বেগ নেই, কৌণিক বেগ দিয়ে আমরা করবো। তাহলে m এর মান তো 0.1 বসাই দাও, 0.1 ওমেগা। ওমেগার মান কত? 2π/t। তাহলে 2π × 90, 90 বাই ঘুরতেছে বাই টি, টি মানে কত? 60, তার হোল স্কোয়ার। ওকে, 2π/92t তার হোল স্কোয়ার ইন্টু আর, আর এর মান কত? 0.5, তাহলে ইন্টু 0.5। এই হচ্ছে আমাদের মান। তাহলে এখান থেকে আমরা একবারে ক্যালকুলেটর করে দিই, সুতার টান ইজিলি আমরা অ্যান্সার কত? 4.44 নিউটন। তাহলে কোনো অক্ষ সাপেক্ষে বস্তুতে প্রযুক্ত বলের মান এবং অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলা হয়? প্রযুক্ত বলের মান এবং লম্ব দূরত্বের গুণফল, তাহলে এটা কি? টর্ক। বল এবং বলের উপর লম্ব দূরত্ব যে গুণফল সেটাই হচ্ছে টর্ক। একটি পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, দেখো বলছে চাকতি এবং অক্ষ গুণ সাপেক্ষে ব্যাসের সাপেক্ষে। তাহলে চাকতির ক্ষেত্রে যদি ভর কেন্দ্রগামী হয় তাহলে কত হয়? হাফ mr²। আর যদি ব্যাসে হয় তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র IG। আর যদি ব্যাস বরাবর অক্ষ যদি ব্যাসগামী হয় তাহলে তার অর্ধেক হয়ে যায়, তাহলে অর্ধেক হলে 1/4 mr², ঠিক আছে। তাহলে অর্ধেকের ক্ষেত্রে 1/4 mr² হবে। তাহলে চাকতির ব্যাসের সাপেক্ষে বললে 1/4 mr²। কৌণিক ভরবেগের একক, তাহলে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ মানে আমরা কি? যে I × ওমেগা। তাহলে I মানে কি? কেজি মিটার স্কোয়ার, আর ওমেগার জন্য আমরা কি পারছি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। একটি চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কোয়ার, চাকাটি মিনিটে 30 বার ঘুরছে, চাকাটির কৌণিক বেগ কত? কৌণিক বেগ। আচ্ছা, কৌণিক বেগ যদি আমাদের দরকার হয় তাহলে কৌণিক বেগের সূত্র আমরা কি জানি? যে কৌণিক বেগ তো ওমেগা, তাহলে ওমেগা মানে 2πn/t, কিন্তু এখন একক দেখো ওইটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। আর আরপিএম একক যদি থাকে তাহলে চাকাটি মিনিটে 30 বার ঘুরছে মানে তার কৌণিক বেগ কত হবে? 30 rpm। তাহলে এখানে কিন্তু জড়তার ভ্রামকের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই, এটা শুধুমাত্র বিভ্রান্তি করার জন্য দিয়েছে যে চাকাটি মিনিটে 30 বার ঘুরলে তো অবশ্যই তার কৌণিক বেগ 30 rpmই হবে। ওকে, টর্ক যদি টাউ হয়, জড়তার ভ্রামক I হয় এবং কৌণিক ত্বরণ আলফা এর মধ্যে সম্পর্কে, তাহলে আমরা একটু আগেই বললাম টাউ = যে টাউ = আমরা কি জানি? বল ইন্টু আমাদের টাউ মানে কি? বল। তাহলে বল ইন্টু কি? ভর ইন F = ma, তাহলে I আলফা। তাহলে টাউ = I আলফা, টাউ = I আলফা। কৌণিক ভরবেগের মাত্রা, তাহলে কৌণিক ভরবেগের মাত্রা কত হবে? তাহলে কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগ L = কত? R × P। এটা দিয়ে যখন করতে পারি তাহলে RP sin θ সমান আমরা চাইলে mvr এটা দিয়ে করতে পারি, P = mv। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাত্রা কত আসে দেখো? ভরের মাত্রা কত? m। তাহলে m এর পাওয়ার থাকবে না, m এর পাওয়ার থাকবে না, এই দুটো তার মানে প্রথম দুটো শেষ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে v, L/t, L/t এর সাথে আরেকটা L গুণ, তাহলে L² /t, তাহলে L² /t, তাহলে আমাদের এটা হবে ডি নাম্বার আনসার। নিচের কোন সমীকরণটি সঠিক? আবার সেই আগের রকম আমরা জানি কি টাউ = R × F, তাহলে টাউ = R × F হবে। ওকে, তাহলে দেখো খুবই সহজ সহজ কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নগুলো। গোলাকার চাকতির পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? তাহলে কি বলছে? গোলাকার চাকতি,
পৃষ্ঠের অভিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে। স্পর্শক তার মানে কেমন আছে দেখো, এই যদি আমাদের চাকতি বলি তাহলে এই চাকতের এই যে স্পর্শক বরাবর কিন্তু এই অভিলম্ব বরাবর, তার মানে এটা কি করতে হবে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে আগে জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে এটা হয় কত, হাফ এম আর স্কোয়ার, তাহলে এই অক্ষের সাপেক্ষে কত হবে, এই আমাদের হাফ এম আর স্কোয়ার প্লাস অক্ষ সরে আসছে কতটুকু আর পরিমাণ, তাহলে এম আর স্কোয়ার যোগ করতে হবে। সমান্তরাল অক্ষ উপপাদ্যতে আমরা অ্যাপ্লাই করি ভর কেন্দ্রগামী অক্ষে জড়তার ভ্রামক প্লাস ভর ইন্টু দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল। তাহলে এখান থেকে কত আসছে 3/2 এম আর স্কোয়ার, আর এটা সমান সমান কি হবে এম কে স্কোয়ার, যেহেতু চক্রগতির ব্যাসার্ধ আমাদের চেয়েছে তাহলে কে এর মান আসা কত √3/2, তাহলে √3/2 ইন্টু আর, √3/2 ইন্টু আর, সি নাম্বারটা হবে চক্রগতির ব্যাসার্ধ। তাই চক্রগতির ব্যাসার্ধ যেখানেই যাবে তুমি আগে কি করবা, জড়তার ভ্রামক নির্ণয় করবা, সেই জড়তার ভ্রামক সমান সমান এম কে স্কোয়ার বসাই দিবা, তাহলে তুমি কে এর মান পেয়ে যাবে ইজিলি। পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের, দেখো জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত। এখন তোমার কাছে মনে হয় জাতীয় স্মৃতিসৌধ স্থির তাই বলে মনে হতে পারে, কিন্তু আমরা কি জানি এই মহাবিশ্বে কেউ কি স্থির আছে, কেউ তো পরমভাবে স্থির না। তাহলে স্মৃতিসৌধ আছে পৃথিবীর উপরে, আর পৃথিবী নিজে কি করতেছে, তার কক্ষপথে যেমন ঘুরতেছে আবার আবর্তন করতেছে, তাহলে পৃথিবীর যে আবর্তন বেগ বা কৌণিক বেগ সেটাই কি হবে পৃথিবীর উপরে যত বস্তু আছে তার সবার কৌণিক বেগ। ঠিক তেমনি স্মৃতিসৌধ না বলে তোমাকে বলতে পারে আইফেল টাওয়ারের কৌণিক বেগ কত, তাও কিন্তু একই হবে, ঠিক আছে। সেটা কত, তাহলে এটা হচ্ছে 2π বাই আমাদের বেগ ওমেগা, ওমেগা সমান সমান 2π/টি। এখন আমাদের পৃথিবীর জন্য, তাহলে পৃথিবীর জন্য টি এর মান কত, তাহলে পৃথিবী তার এক পাক সম্পূর্ণ করতে কত সময় লাগে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে কত 86,400 সেকেন্ড, ফলে π/86,400 তো কাটাকাটি করি 43,200, আর π/43,200 যদি আমরা ক্যালকুলেশন করি 2π/86,400 ক্যালকুলেশন করলে কত আসছে, ক্যালকুলেটরে দেখো 7.27 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড, ক্যালকুলেটরে করে দিতে পারো। তারপরে আসবো পরের প্রশ্নে, 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে 5 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে চিত্র অনুযায়ী ঘুরছে। আচ্ছা, এই চিত্র অনুযায়ী ঘুরছে, তাহলে ঘূর্ণনের দিকটা কোন দিকে আছে, এই দিকে। কেন্দ্রমুখী বলের দিক কোন দিকে হবে, তাহলে আমাদের কেন্দ্রমুখী বলের দিক, তাহলে আমরা কি জানি বস্তু যেই পাতেই ঘুরে যে যখন যে অবস্থায় থাক না কেন কেন্দ্রমুখী বলের দিক সর্বদাই কেন্দ্রের দিকে হয়। তাহলে আমাদের কোন পয়েন্টে চাইছে, দেখো এই পয়েন্টে, যেহেতু বেগের মান এখানে দিয়ে আছে তার মানে এই অবস্থায়, তাহলে এই অবস্থায় কেন্দ্রমুখী বলে কেন্দ্রের দিকে বলতে কি এই দিকে কাজ করবে, তাহলে এই দিকটা কোন দিকে বলছে উত্তরের দিক, তাহলে আমাদের কি হবে কেন্দ্রমুখী বলের দিক কোন হবে, কেন্দ্রের দিক বলতে উত্তরের দিক, তাহলে এই চিত্র অনুযায়ী হবে উত্তরের দিক। যদি এই পয়েন্টে বলতো তখন পশ্চিমের দিক, এই পয়েন্টে বললে পূর্বের দিক, আর উপরের পয়েন্টে বললে দক্ষিণ দিক, এইভাবে হবে। যেই পয়েন্টে বলবে ওখান থেকে কেন্দ্রের দিকে যেই দিকটা আসবে সেই দিকেই হবে কেন্দ্রমুখী বলের দিক। 1 rps মানে কত, তাহলে rps মানে কি রেভলিউশন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, তাহলে এটা সমান সমান আমরা কি বলতে পারি যে 2π rps, তাহলে 1 rps, তাহলে এক পাকের জন্য 2π, আর পার সেকেন্ড, সেকেন্ডের জন্য তো টাইম 1, তাহলে আমাদের কি হবে 2π রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 1 rps মানে 2π রেডিয়ান পার সেকেন্ড। আর যদি rpm বলতো তাহলে 2π/60 হতো, তখন π/30 হতো। 29 নম্বর, চিত্রে সরু ও সুষম দণ্ডের ভর এম, দৈর্ঘ্য এল, এন্ড দণ্ডটির ডিএক্স অংশের ভর কত। আচ্ছা, তাহলে আমাদের এই যে এইটুকু অংশ দিয়ে আছে, এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স পরিমাণ, এইটুকুর প্রস্থ যদি আমরা বলি তাহলে এইটুকু যদি ডিএক্স হয় তাহলে এইটার ভর চেয়েছে, তাহলে এটা কি আমাদের কোনো সূত্র দিয়ে না, নর্মাল কমন সেন্স বা ঐকিক নিয়মে করতে পারি আমরা, যে এল দৈর্ঘ্যের ভর হয় এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, তাহলে একের ভর কত হবে m/l, অতএব ডিএক্স অংশের ভর কত হবে m/l ইন্টু ডিএক্স, তাহলে m/l ইন্টু ডিএক্স, আর m/l মানে কি m ইন্টু l ইনভার্স 1, তাহলে m/l ইনভার্স 1 ডিএক্স, তাহলে আমাদের অ্যান্সার হবে কত এ নাম্বার। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কোনো প্রশ্ন না, নর্মাল বেসিক কনসেপ্ট থেকে। 30 নম্বর, একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ 50 মিটার আছে, রাস্তার প্রস্থ দেওয়া আছে, বাইরের প্রান্তের ভিতরের প্রান্ত অপেক্ষা উচ্চতা দেওয়া আছে, রাস্তাটির প্রকৃত ব্যাংকিং কোণ কত। অ্যান্ড প্রকৃত ব্যাংকিং কোণ বলতে কী বোঝাচ্ছে, তাহলে কোনো একটা রাস্তার ব্যাংকিং কোণ আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে যদি ওইখানে সর্বোচ্চ নিরাপদে কত বেগে যাওয়া যায় সেই সর্বোচ্চ বেগটা জানলে তবে করতে পারি, তবে সর্বোচ্চ বেগ না দিয়ে নর্মাল বেগ দেওয়া থাকলে কিন্তু প্রকৃত ব্যাংকিং পাওয়া যায় না। আরেকটাভাবে করতে পারি কি, যদি রাস্তার বাইরের প্রান্তের ভিতরের প্রান্ত অপেক্ষা বাইরের প্রান্ত কতটুকু উঁচু করা আছে সেই হাইট যদি দিয়ে দেয় তখন আমরা যে কোণটা পাবো সেটা অবশ্যই প্রকৃত ব্যাংকিং কোণই পাবো। তাহলে এখান থেকে তো আমাদের হাইট দেওয়া আছে, তাহলে নিঃসন্দেহে আমরা হাইটের সূত্র দিয়ে করলে প্রকৃত ব্যাংকিং পাবো, তাহলে এখানে কিন্তু আমাদের লাগবে না। আর না হলে সর্বোচ্চ বেগের মান, সর্বোচ্চ নিরাপদ বেগ, কত নিরাপদ বেগে যাওয়া যায় সেটা দেওয়া থাকলে করা যেত। তাহলে উচ্চতা দিলে আমরা কোন সূত্র দিয়ে করব, যে sin θ =
এইচ বাই এক্স লম্ব বাই অতিভুজ, আর অতিভুজটা হবে কি রাস্তার প্রস্থ। তাহলে এখানে কিন্তু ব্যাসার্ধের কোনো ভূমিকা নাই, রাস্তার প্রস্থ এবং বাইরের হাইটটা লাগবে। তাহলে বাইরের হাইট 0.25 আর রাস্তার প্রস্থ আছে 5। তাহলে আমাদের থিটা ইজ ইকাল টু হবে সাইন ইনভার্স 0.25 ডিভাইডেড বাই 5। তাহলে ক্যালকুলেটরে বসাই দাও, অ্যান্সার চলে আসছে। অ্যান্সার আসছে কত? 2.86। ওকে, একজন সাইকেল আরোহী এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে ঘুরতে গেলে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাকতে হবে। তাহলে এটাও আমাদের কি সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহীকে যত কোণে হেলে থাকতে হয় সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে ওই স্থানের ব্যাংকিং কোণের সমান। তাহলে এখানে যদি আমাদের বেগ দেওয়া আছে তাহলে ট্যান থিটা সমান সমান আমরা কি জানি ভি স্কোয়ার বাই আর জি। সো এখান থেকে যদি আমরা সবগুলো মান দেওয়া আছে, রাস্তার ব্যাসার্ধ 500 মিটার, বেগ দেওয়া আছে ভি এর মান এবং জি এর মান আমরা তো 9.8 জানি, তাহলে কিন্তু একদম ক্লোজ দিয়ে দিছে। সো ক্যালকুলেটরে একদম অ্যাকুরেটলি না বসানোর পর্যন্ত কোনো উপায় নাই। তাহলে কিন্তু 0.29 হবে। আমরা জি এর মান 9.8 ধরে করলে যা আসে সেটাই দিব অ্যাকুরেট অ্যান্সার, যেহেতু জি এর মান কিছু বলা নাই। এম ভরের এবং এল দৈর্ঘ্যের সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গ্রহণকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করো। এম ভর এল দৈর্ঘ্যের কি বলছে? সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে। তাহলে মধ্যবিন্দু দিয়ে গেলে কত হয়? ml স্কয়ার বাই 12। আর এক প্রান্তগামী অক্ষ হলে দণ্ডের মাঝখান দিয়ে গেলে মধ্যবিন্দু দিয়ে গেলে ml স্কয়ার বাই 12। আর এক প্রান্ত যদি অক্ষ থাকে তাহলে এক প্রান্তগামী অক্ষের সাপেক্ষে ml স্কয়ার বাই 3। বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্ব হবে চাকতি। তাহলে চাকতির ক্ষেত্রে অবিলম্ব গমন করে স্পর্শক আমরা একটু আগে কিন্তু দেখালাম। এই যে চাকতির সাথে স্পর্শক এবার লম্ব বরাবর ছিল আমাদের হচ্ছে এই বরাবর, ঠিক আছে? যে এরকম স্পর্শক বরাবর অবিলম্বের সাথে অবিলম্ব বরাবর স্পর্শক। এটা কিন্তু স্পর্শক আরেকটা আছে, সেটা হচ্ছে এই তলের সমান্তরাল স্পর্শক, সেটা ব্যাসগামী অক্ষের সাপেক্ষে হয়। তাহলে এটা কত ছিল আমাদের? হাফ এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার। তাহলে আমাদের 3/2 এম আর স্কোয়ার ছিল। আমরা এর আগের আমরা যে চক্রবর্তী ব্যাসার্ধের সময় কিন্তু করে দেখাইছি। একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্তে কোনো গাড়ি যখন রাস্তায় বৃত্তাকার পথে বা বাঁক অতিক্রম করে তখন তার বাইরের দিকে কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয় কত? mv স্কোয়ার বাই আর। তাহলে এই বলের মানটা যদি ঘর্ষণ বল এটা প্রতিহত করে কে? ঘর্ষণ বল। ফলে চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ বল সেটার সাথে যদি এটা কম হয় তবে নিরাপদ, আর যদি এটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের কি হয় যে গাড়ি স্লিপ করে, ফলে উল্টে যেতে পারে। তাই ঘর্ষণ বল মিউ ইনটু mc। তাহলে এম যদি আমরা বাদ দিই তাহলে ভি সমান কত হবে? √/μ জি আর। তাহলে ভি লেস দেন ইকুয়াল মিউ জি আর হইতে হবে। তাহলে আমরা গ্রেটার দেন হওয়া যাবে না, অবশ্যই লেস দেন ইকুয়াল হবে। এবং √/μ জি আর, এখানে দেখো শুধু মিউ জি আর আছে, এই যে পাওয়ার হাফ মানে কি রুট, তার মানে এটা হবে রাইট অ্যান্সার। ওকে, কৌণিক ত্বরণের মাত্রা কোনটি? তাহলে কৌণিক ত্বরণ মানে কি? আলফা। আলফা মানে কি? কৌণিক বেগের পরিবর্তনের হার। তাহলে কৌণিক বেগের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে যদি আমরা মাত্রায় যাই, রেডিয়ানের কোনো মাত্রা নাই, তাহলে পার সেকেন্ড মানে কি? টি ইনভার্স। আর এটা আরও একটা টি ইনভার্স, তাহলে টি ইনভার্স 2। তাহলে এখানে আমাদের ভর দৈর্ঘ্য কিছুই হবে না, শুধু টি ইনভার্স 2 হবে। তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে, এটি প্রতি সেকেন্ডে এতবার আবর্তন করছে। চাকাটিতে 20 সেকেন্ডে থামানো হলে উহার কৌণিক ত্বরণ কত? তাহলে আমাদের কৌণিক ত্বরণের মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি কি? জড়তার ভ্রামক দেওয়া আছে আর প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। দেখো প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করছে, তাহলে একটা চাকা যদি প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করে তাহলে তার ওমেগা কত? তাহলে ওমেগা নট, এটা ধরো আমরা প্রাথমিক ওমেগা কথা বলি, তাহলে ওমেগা নট 2πn/t। তাহলে 2π × 20 আর প্রতি সেকেন্ডে ধরলো এন এর মান 1, তার মানে 2π × 20 মানে 40π। তাহলে আমাদের ওমেগা নট আছে 40π। চাকাটিতে কী করতে হবে? 20 সেকেন্ডে থামানো হলো। তাহলে 20 সেকেন্ড যদি আমরা থামাতে চাই তাহলে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণের সূত্র কী ছিল? দেখো যে কৌণিক ত্বরণের সূত্র আমরা ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। তাহলে থামাই দিলে তো শেষ বেগ 0, থামাই দিলে শেষ বেগ 0, আর টাইমের মান দেওয়া আছে কত? 20 সেকেন্ড। তাহলে বেগের পরিবর্তন বাই 20 দিয়ে ভাগ করলে কত আসছে? ঘুরে ফিরে 2π। তাহলে আমাদের 2π আসছে। এখানেও কিন্তু আমাদের এই জড়তার ভ্রামকের কোনো কাজ নেই। তাহলে আসো নেক্সট, কোনো একটি বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থায় রাখা হলে এর উপর মোট কয়টি বল ক্রিয়া করবে? দেখো বলছে অমসৃণ তল। অমসৃণ তলে তো ঘর্ষণ থাকে, ঠিক আছে, কিন্তু বলছে অমসৃণ তলে কিভাবে রাখা আছে? স্থির অবস্থায়। এখন যদি এইভাবে একটা অমসৃণ তলের উপরে একটা বস্তুকে যদি এইভাবে স্থির অবস্থায় রাখি তাহলে এখানে কয়টা বল কাজ করবে? তাহলে এখানে অভিকর্ষ বল mg নিচের দিকে কাজ করবে, আর তলের প্রতিক্রিয়া বল উপরে কাজ করবে। এই দুটা বল তো থাকবেই, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল। তাহলে তলের উপরে ক্রিয়া বল হবে mg আর উপরে প্রতিক্রিয়া বল হবে আর। কিন্তু এখানে কি আমাদের আর কোনো এক্সট্রা বল থাকবে কিনা? যেহেতু স্থির আছে বস্তুকে আমরা কি করতেছি না, গতিশীল করার চেষ্টা আমরা করতেছি না, তাহলে এখানে কিন্তু আমাদের কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি। তাহলে এটাকে যদি আমরা ডানে বামে সরানোর জন্য কোনো বল প্রয়োগ না করি
তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করবে কিনা, তাহলে এখানে কি স্থিতি ঘর্ষণ থাকবে কি থাকবে না, এটাই হচ্ছে আমাদের মেইন বেসিক প্রশ্ন। তাহলে যেহেতু এটাকে আমরা গতিশীল করার কোনো চেষ্টা করিনি, তাহলে এখানে কিন্তু স্থিতি ঘর্ষণ কাজ করা শুরু করবে না। স্থিতি ঘর্ষণ তখনই থাকবে, মনে করি এই বস্তু স্থির আছে, এরপর কিন্তু স্থিতি ঘর্ষণ এখন জিরো। যখনই আমরা এটাকে নড়ানোর চেষ্টা করব, বল প্রয়োগ করব, তখন স্থিতি ঘর্ষণ ক্রিয়া করে আমাদের বলটাকে প্রতিহত করবে। ফলে এখানে কিন্তু আমাদের বল শুধুমাত্র এই দুইটাই হবে, স্থিতি ঘর্ষণ কিন্তু কাজ করছে না, তাহলে তিনটা কিন্তু হবে না। ওকে, আসি তাহলে আমরা নেক্সট প্রশ্নে। তাহলে আসি পরবর্তী প্রশ্নে, কি দেখো, টর্কের একক কোনটি? তাহলে টর্কের একক কি? টর্ক মানে বল ইন্টু দূরত্ব বা লম্ব দূরত্ব। তাহলে বল আর নিউটন, তাহলে নিউটন আর মিটার, তাহলে নিউটন মিটার। একটি বৈদ্যুতিক পাখার ভর দেওয়া আছে এত কেজি, এর কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার। পাখাটিতে এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মান টর্ক লাগবে? তাহলে টর্ক টাউ ইজিক্যাল টু আমরা কি জানি, আই ইন্টু আলফা। তাহলে 10 কেজি ভরের একটি পাখার চক্রগতির ব্যাসার্ধ যেহেতু 2 দেওয়া আছে, তাহলে আমাদের আই এর মান কত আসে? আই এম কে স্কোয়ার, তাহলে 4 + 40 আর 3 120, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 120। গোলাকার চাকতি বা পাতের পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক কত? তাহলে গোলাকার চাকতির কি বলছে? পৃষ্ঠের অবিলম্বভাবে গমন করে, মানে কি ভর কেন্দ্রগামী অক্ষ, তাহলে হাফ এম আর স্কোয়ার, তাহলে হাফ এম আর স্কোয়ার। একটি চাকার জড়তার ভ্রমক দেওয়া আছে, চাকাটিতে এত ঘূর্ণন গতিশক্তি ঘোরাতে কৌণিক বেগের প্রয়োজন। তাহলে ঘূর্ণন গতিশক্তি, তাহলে ঘূর্ণন গতিশক্তির ক্ষেত্রে ইকে সমান সূত্র কত হয়? হাফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে আমাদের প্রয়োজন কি? কৌণিক বেগ ওমেগা। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান কত আসছে? দেখো যে কৌণিক বেগ ওমেগা সমান √2 ইন্টু গতিশক্তি ডিভাইডেড বাই জড়তার ভ্রমক আই। তাহলে কি কি মান দেওয়া আছে? জড়তার ভ্রমক দেওয়া আছে, এত ঘূর্ণন গতিশক্তি দেওয়া আছে একটু আমাদের, তাহলে 2 × 10⁵ ডিভাইডেড বাই 5 তার ওভারলোড করে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে ক্যালকুলেটর করলে কত আসছে? 200। ওকে, একটি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের উলম্ব পথে তলে ঘোরানো হচ্ছে, ঘূর্ণনের কৌণিক বেগ কত হলে বালতি পানি পড়বে না? আচ্ছা, তাহলে একটা বালতিতে পানি নিয়ে যদি আমরা উলম্ব তলে ঘোরাই, তাহলে এইভাবে যদি উপর হবে তখন তো পানি পড়ে যাওয়ার কথা, কিন্তু বলছে পানি পড়বে না। তাহলে এই শর্ত কখন হবে? যদি আমাদের এই বালতি এমন উলম্ব তলে আসার পরেও, ঠিক আছে, এখানে যদি আমাদের বালতির উপরে কেন্দ্র বহির্মুখী বল কাজ করে mv²/r বাইরের দিকে, যেটা এই পানির ভিতরের ওজনের সমান, তাহলে এটাকে কি করবে? ভিতরে পানিটাকে ওজনহীন করে দিবে, ফলে পানি কিন্তু আর পড়বে না। এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখবো অলরেডি কেন্দ্র বহির্মুখী বলের ওখানে আমরা অলরেডি প্র্যাকটিক্যাল করে বিভিন্নভাবে 3 রকমভাবে কিন্তু আমরা প্র্যাকটিক্যালভাবে দেখাইছি কেন্দ্র বহির্মুখী বলের কাজ। তাহলে সেই কেন্দ্র বহির্মুখী বলটা যদি আমাদের ভালোভাবে বুঝতে হয়, ওইখান থেকে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো, ঠিক আছে। তাহলে এই দুটো যদি সমান হয়, তাহলে কি হবে? আমাদের এম কাটা, তাহলে আমরা v² আর এর মান কত হবে? √r/g এর সমান। তাহলে v সমান হবে আচ্ছা, এখানে আবার এখানে একটা খেয়াল করতে হবে, এখানে কি কৌণিক গতি। ওকে, তাহলে এখানে কিন্তু রৈখিক বেগে যদি হয়, তাহলে রৈখিক বেগ দিয়ে করলে কিন্তু মান আসে v = √r/g। ওকে, কিন্তু আমাদের সেটা কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ হলে সূত্র আমরা কি জানি? m⍵² × r, ঠিক আছে। তখন ধর mm যদি ক্যান্সেল করি, তাহলে এখান থেকে r এর মান কত আসে? দেখো যে g/r তার √, তাহলে আমাদের কি হবে? এখান থেকে যদি আমরা ওমেগা বের করি, তাহলে ওমেগার মান কিন্তু আমাদের চেঞ্জ হবে এইভাবে, √, আমাদের হচ্ছে g/r। ওকে, তাহলে অ্যান্সার কিন্তু হবে √g/r। তাহলে আমাদের কৌণিক গতি চেয়েছে নাকি রৈখিক গতি চেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ অপশন, ভালোভাবে আমাদের অঙ্ক কিন্তু ভালোভাবে পড়তে হবে। অনেকে আমাদের এইটা একদম মুখস্থ দেখে বলে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে √rg, কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কৌণিক গতি উল্লেখ করে দিয়েছে। কেন্দ্রমুখী বলের সঠিক রাশিমালা কত? তাহলে কেন্দ্রমুখী বল আমরা রৈখিক বেগ হলে mv²/r, কৌণিক হলে m⍵²r। তাহলে যেহেতু আমাদের কি আছে? আমাদের mv²/r নাই, তাহলে m⍵² × r আছে, তাহলে এটা সঠিক ফর্মেটে আছে। তাহলে এখানে কৌণিক বেগের সাথেই দেওয়া আছে। একটি চাকার ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, চাকাটিতে এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় টর্ক। তাহলে টর্কের সূত্র এই যে টাউ = I আলফা, আমরা এখানেই করছি। তাহলে আই এর মান কত হবে? চাকা, তাহলে চাকার ক্ষেত্রে জড়তার মান কত হয়? m r², তাহলে m × r², তাহলে 4 × 2.5, কত হচ্ছে? 10। 10-এর সাথে যদি আমরা গুণ করি আলফা, তাহলে কত হয়? 100। কারণ দেখো মুখে মুখে 100 নিউটন মিটার। ওকে, তাহলে আসি আমরা নেক্সট প্রশ্নে। এ ও বি দুটি স্থানে যথাক্রমে এত এত ব্যাসার্ধের বাঁকের ব্যাসার্ধ, প্রত্যেকের ব্যাংকিং কোণ 25, মানে 2.5 ডিগ্রি। তাহলে দুইটা রাস্তার কি বলছে? দেখো একটার ব্যাসার্ধ 25 আর একটার ব্যাসার্ধ 36, দুই রকমের বাঁক আছে দুই জায়গায়, কিন্তু ব্যাংকিং কোণ আছে একই সমান, রাস্তার প্রস্থ একই। তাহলে এই স্থানের বাঁকের ভিতরের পাশের অপেক্ষা বাইরের পাশে কত উঁচু হবে? কোন স্থানটা চাইছে? আমাদের এ স্থান চাইছে। দুইটা ডাটা দিয়ে রাখছে, কিন্তু শুধু এ স্থান চাইছে, বি স্থান চাইনি। তাহলে এটার কোনো কিন্তু আমাদের বি স্থানের কোনো কাজই নাই। তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ দিয়ে আছে 25, ব্যাংকিং কোণ তো এইটা। তাহলে আমরা কি জানি? sin θ
সমান সমান এইচ বাই এক্স। তাহলে এইচ বাই এক্স দিয়ে আমরা কি বের করতে পারছি, উচ্চতা এইচ বের করতে পারলে সাইন 2.5, তাহলে এইচ এর মান আসছে এক্স ইন্টু সাইন থেটা। তাহলে এক্স ইন্টু সাইন থেটা, যেন এক্স এর মান কিন্তু 5, তাহলে 5 ইন্টু সাইন 2.5 আমাদের কত আসে, এইচ এর মান 0.218। ওকে, কৌণিক কম্পাঙ্ক এর মাত্রা কোনটি? কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, নর্মাল কম্পাঙ্ক না কিন্তু, কৌণিক কম্পাঙ্ক মানে কি? ওমেগা। তাহলে ওমেগা মানে কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে শুধু পার্টটি, কারণ রেডিয়ানের কোনো মাত্রা নাই। তাহলে পার্টটি, পার্টটি কোথায় আছে দেখো, যে m0 l0 t ইনভার্স 1, তাহলে এটা হবে। তাহলে যেখানে m আর l নাই সেগুলোর পাওয়ার কি হবে? 0 হবে। সমকোণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত। গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত, তাহলে গতিশক্তি ইকে সমান আমরা কি জানি? ইকে সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এই দুটো যদি অনুপাত করি তাহলে ইকে বাই আই, তাহলে মূলত কি হচ্ছে? হাফ ওমেগা স্কোয়ার, মানে কৌণিক বেগের বর্গ। তাহলে এদের অনুপাত, তাহলে ভ্রামকের অনুপাত কি হবে? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। তাহলে কৌণিক বেগের বর্গ, এইটাই আছে বি নাম্বার, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য দিয়ে দিছে 3 সেন্টিমিটার, মানে আর এর মান। সেকেন্ডের কাঁটার প্রান্তের রৈখিক বেগ, তাহলে রৈখিক বেগ ভি ইজিক্যাল টু আমরা কি জানি? ওমেগা ইন্টু আর। কোনো ঘূর্ণমান বস্তুর ক্ষেত্রে রৈখিক বেগ ভি ইজিক্যাল টু ওমেগা আর। আর ওমেগার মান কত হতে পারে? 2π/t। তাহলে এখানে 2π/t ইন্টু আর আমরা পাচ্ছি। তাহলে টি এর মান কত? সেকেন্ডের কাটার জন্য 60, তাহলে মানটা বসাই দাও। তাহলে 2π/60 ইন্টু আর এর মান কত দিয়েছে? 3 সেন্টিমিটার, মানে 0.03। তাহলে এখান থেকে আমরা ইজিলি অ্যান্সার আসে কত দেখি? বি নাম্বার। তাহলে আমাদের এখানে অপশনে অ্যান্সার কিন্তু অলরেডি পাশে দিয়ে দিছি আমরা এখানে, ঠিক আছে? তাহলে কত আসে দেখো, যে বি নাম্বার 3.14 ইন্টু এত আসবে। জাস্ট সমাধান করে দিলাম, বসাই দিব। ওকে, তাহলে এম ভর ও আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান নির্ণয় করো। তাহলে চাকতি আমরা ব্যাসের সাপেক্ষে এর আগে বলছি যে ভরকেন্দ্র সাপেক্ষে হলে হাফ এম আর স্কোয়ার, আর ব্যাসের সাপেক্ষে হলে 1/4। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 1/4 এম আর স্কোয়ার। নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? আচ্ছা, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, তাহলে কেন্দ্র আমরা জানি কি? জড়তার ভ্রামক সবসময় ব্যাসার্ধের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে 1/4 কি হবে? 4/1 ভাগ, তাহলে 1/4 হয়ে যাবে। 2 গ্রাম ভরের একটি বস্তু 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত? তাহলে যেগুলো একটা ছোটো বস্তুকে যদি বেঁধে ঘুরাই তাহলে নর্মাল সূত্র কত হবে? জড়তার ভ্রামক আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, আর কিছুই না। তাহলে এম এর মান দেওয়া আছে 2 গ্রাম, আর এখানে দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে 2 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি, 1000 দিয়ে ভাগ করি, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 × 10⁻³ আর যদি এটা করে 10 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি তো আমরা কী করি? মিটারে করি, তাহলে 10 সেন্টিমিটার মানে কত? 0.1 মিটার। তাহলে 0.1 জন্য আবার আমাদের হচ্ছে 0.1 মিটার। তাহলে আমাদের আসছে কত? 1 2 3 4, তাহলে 1 2 3 4টা 0 2, তাহলে আমাদের এইটাই নাম্বারটাই হবে, ঠিক আছে? ক্যালকুলেটরে বসাই দিলে এটাই পাচ্ছি। এরপরে আসে দেখো আমরা যে পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য আইফেল টাওয়ারের কৌণিক বেগ, তাহলে এটা কিন্তু আমরা এটাকে একবার আলোচনা করলাম যে স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ এটা ছিল, এখানে বলছে কি আইফেল টাওয়ার। তাহলে এটা কত ছিল? 7.2 × 10⁵, ঠিক আছে? এটা চাইলে তুমি মুখস্থ বা মনে রাখতে পারো, কারণ এটা তো ফিক্সড। পৃথিবীর কৌণিকের জন্য 24 ঘন্টার জন্য এটা ফিক্সড। একটি ঘড়ির সেকেন্ড, প্রথমে সেকেন্ড, মিনিট, ঘন্টার কাটার কৌণিক বেগের অনুপাত। কৌণিক বেগ মানে কি? ওমেগা। তাহলে 2π/t, তাহলে 2π/t এর অনুপাত। তাহলে প্রথমে আছে সেকেন্ডের কাটা, তাহলে সেকেন্ডের কাটার জন্য কত হয়? 1/, তাহলে আমার 2π তো সব জায়গায় কেটে যাবে অনুপাত করলে। তাহলে সেকেন্ডের কাটা হচ্ছে 60। তারপরে মিনিটের কাটা, মিনিটের কাটা কত হয়? যে টোটাল 1 পাক ঘুরে আসলে 3600, তাহলে মিনিটের কাটার জন্য টাইম 3600। আর ঘন্টার কাটার জন্য কত হয়? তাহলে ঘন্টার কাটা 1 পাক ঘুরে কত ঘন্টায়? অনেকে আবার এই জায়গায় এসে তুমি ভুল করে ফেলে, ঘন্টার কাটা মনে করে 24 ঘন্টায়। 24 ঘন্টা তো একদিন, কিন্তু ঘড়ি তো আমাদের 12 ঘন্টা হিসাবে থাকে। তাহলে ঘড়ির জন্য কিন্তু আমাদের 12 × 3600। সো এখন যদি আমরা অনুপাত করি, তাহলে সবচেয়ে বড় মানটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা অনুপাতটা পেয়ে যাবো। তাহলে এটা যদি এখানে আমরা গুণ করে দিই তাহলে 720, এখানে এটা গুণ করলে 12, তাহলে 720 12 1, 720 12 1, অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বারটি। সমকোণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি, তাহলে ঘূর্ণন গতিশক্তি আমরা কি জানি? যে ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার। একটু আগে আমরা দেখলাম যে হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আয়ের সাথে সমানুপাতিক, তাহলে জড়তার ভ্রামকের সমানুপাতিক, জড়তার ভ্রামকের সাধারণ এমনি নর্মাল সমানুপাতিক, কোনো ঘাত নাই। ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত? তাহলে ঘন্টার কাটা, এই যে কেবলই আমরা কি বললাম, ঘন্টির কাটা কত হয়? 2π/12 ঘন্টা, তাহলে 12 × 3600, ঠিক আছে? তাহলে 12 ঘন্টায় 1 পাক ঘোরে।
তাহলে আমরা কত আসছে দেখো 6, তাহলে 6 × 3600, তাহলে এটা কি আছে মিনিটে। আচ্ছা এখানে আবার দেখো এককের খেয়াল রাখো, এগুলো আবার পার মিনিটে। তোমার সেকেন্ড এককে কিন্তু অপশন একটাও মিলছে না, সেকেন্ড এককে কিন্তু অপশন দেখো একটাও মিলছে না, কিন্তু মিনিট এককে। তাহলে মিনিট এককে আমরা কি জানি, তাহলে এটাকে যদি আমরা মিনিট এককে কনভার্ট করি 2π/12 × 1 ঘন্টার সময় কত মিনিট, 60 মিনিট। তাহলে কিন্তু আমাদের দেখো এখানে হবে 60, মিনিট এককে হবে 60, সেকেন্ডে ছিল 3600। তাহলে কাটো 6, 6 × 36, 360, তাহলে আমাদের π/360 রেডিয়ান পার মিনিটে। ওকে, কোনো সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে লম্বভাবে গ্রহণ করে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গেলে, তাহলে এক প্রান্ত দিয়ে গেলে কত হয় দেখো, প্রথমে এক প্রান্ত দিয়ে গেলে কত হচ্ছে ml²/3, আর পরে বলছে কি মধ্যবিন্দু দিয়ে গেলে ml²/12, ml²/12। তাহলে বেশি কোনটা, এটা বেশি, তাহলে এটা 4 গুণ, এটা 3 গুণ, তাহলে আমাদের কত হবে 4:1, তাহলে 4 গুণ। এক প্রান্ত দিয়ে গেলে জড়তার বেশি হয় আর মধ্যবিন্দু দিয়ে গেলে কমে যায়, তাহলে এক প্রান্তেরটা আগে আছে তাহলে ওটা 4 গুণ হবে, আর যদি মধ্যবিন্দুটা আগে থাকতো এটা পরে থাকতো তখন 1/4 হতো। ড্রাইভিংয়ে লাফ দেওয়ার সময় সাঁতারুর জড়তার ভ্রামক ধ্রুব থাকে, কৌণিক ত্বরণ ধ্রুব থাকে, কৌণিক ভরবেগ। তাহলে বস্তু তখন ড্রাইভ মানে কি, ওই যে আমাদের সাঁতারুর সময় অনেক সময় উপর থেকে লাফ দিয়ে ঘুরতে ঘুরতে পানিতে লাফ দেয় সেটা, তাহলে অবশ্যই কৌণিক ভরবেগ, সবসময় কৌণিক ভরবেগ। ঘূর্ণনের ক্ষেত্রে কৌণিক ভরবেগ, রৈখিকের ক্ষেত্রে নর্মাল রৈখিক ভরবেগ। নিচের কোনটি ধ্রুবক হলে কোনো কণার উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে। তাহলে টর্ক শূন্য কখন হবে, টর্ক শূন্য হলে আমরা কি বলছিলাম, টর্কের কারণে কৌণিক ভরবেগের পরিবর্তন হয়, আর কৌণিক ভরবেগ যদি ধ্রুব হয়ে যায়, কৌণিক ভরবেগ যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো টর্ক কাজ করতেছে না। তাহলে আমাদের কৌণিক ভরবেগ যদি আমাদের কি হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়, তাহলে কোনো টর্ক থাকবে না। কেন্দ্রমুখী বলের ভেক্টর রূপ, তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র আমরা কি জানি, mv²/r অথবা m⍵² × r। তাহলে v² হলে আমরা v² কীভাবে যাবে, v × v, তাহলে v আর v এর ডট গুণফল, ক্রস গুণন কিন্তু হয় না আমাদের, যেহেতু স্কোয়ার করলে সেটা স্কেলার হয়ে যায়, তখন ডট গুণন, তাহলে ভি এর যেটা দুইটা আছে এটা তো হবেই না। তাহলে m⍵², তাহলে ω² মানে ω.ω আর r, ঠিক আছে। এখন এইটা আর এটা দেখো দুটো অপশন রাখে, একটা প্লাস একটা মাইনাস, কোনটা হবে, কেন্দ্রমুখী বল সবসময় কাজ করে কোন দিকে, কেন্দ্রের দিকে। আর ব্যাসার্ধ যে ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর সবসময় কিন্তু কেন্দ্র থেকে বাইরের দিকে হয়, তাহলে ব্যাসার্ধ ভেক্টরের সাপেক্ষে কেন্দ্রমুখী বল সবসময় উল্টা 180 ডিগ্রি মানে বিপরীতে থাকে, তাহলে এখানে কিন্তু অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা ভেক্টর রূপে লিখতে হলে একটা অবশ্যই মাইনাস নিতে হবে। ঘূর্ণয়মান কোনো বস্তুর জড়তা পরিমাপ করা হয় কিসের দ্বারা, তাহলে ঘূর্ণন জড়তা মানে কি, জড়তার ভ্রামক। আমরা নর্মাল রৈখিক জড়তা যেমন ভর, ঠিক তেমনি ভরের সমতুল্য রাশি কি, জড়তার ভ্রামক। আর জড়তার ভ্রামক মানে কি mr², তাহলে আমাদের ঘূর্ণন জড়তা কিন্তু আমাদের mr² এর সাথে পরিমাপ করা হয়, ঠিক আছে। ওকে, পরবর্তীতে আসি আমরা, যে একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রান্তের রৈখিক বেগ কত, এটা আমরা এর আগেও করছি যে দেওয়াল ঘড়ির ক্ষেত্রে আমাদের মিনিটের কাঁটা, তাহলে মিনিটের কাঁটার ক্ষেত্রে রৈখিক বেগ, তাহলে v = ω, আর ω মানে 2π/t × r। সো আমরা যদি এখানে মান বসাই দিই তাহলে আমরা সবগুলো মান এখানে দেওয়া আছে, বসাই দিলে অ্যান্সার আসছে কত, 3.14 × 10⁻⁴। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, তাহলে কৌণিক ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে বল, আর কৌণিক বলের মান হচ্ছে কি টর্ক, তাহলে টর্কের সমান। ব্যাংকিং কোণ নির্ভর করে, ব্যাংকিং কোণ আমরা এর আগেও বলছি tan θ = v²/rg, তাহলে বেগের উপর ডিপেন্ড করে এবং রাস্তার ব্যাসার্ধ এবং অভিকর্ষ ত্বরণ, বস্তুর ভর না, কৌণিক ভরবেগ না, রাস্তার বাঁকের ব্যাসার্ধ এটার উপর ডিপেন্ড করে, আবার বস্তুর বেগের উপরেও ডিপেন্ড করে। তাহলে এটা অপশনটা আসলে ভুল ছিল, প্রশ্নটার অপশন ভুল ছিল। তাহলে ব্যাংকিং কোণ বস্তুর বেগের উপরেও ডিপেন্ড করে, যে বস্তুটা যাচ্ছে তার বেগের উপর ডিপেন্ড করে, আবার বাঁকের উপরে, রাস্তার বাঁকের উপরেও কিন্তু বাঁকের ব্যাসার্ধের উপরেও নির্ভর করে। 1 rps এর আগে আমরা করছি, rps মানে কি 2π, n এর মান 1, t এর মান 1। বলের ভ্রামকের সমীকরণ এটাও আমরা করা হয়েছে, কিন্তু এর হচ্ছে সমীকরণ 9, ঠিক আছে। তাহলে বলের ভ্রামক τ = r cos f, রাইট, τ = i α, এটাও রাইট, τ = dl/dt। তাহলে রৈখিক ভরবেগের আমাদের হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, আর এটা কি m × l, তাহলে আমাদের এইটা ভুল, তাহলে আমাদের এখানে আনসার হবে কত, ডি নাম্বার, τ = ml কখনোই হয় না। ওকে, প্রত্যেক কক্ষপথে ঘূর্ণনশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্রমুখী বল তো আমরা অসংখ্যবার করছি, mv²/r এবং m⍵² × r। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো দুইটাই কিন্তু দেওয়া আছে, mv²/r আবার m⍵², তাহলে এটাও কিন্তু অপশনের আসলে ভুল। একটি চাকার ভর এত, চাকাটি চক্রগতি ব্যাসার্ধ এত, চাকার জড়তার ভ্রামক কত, তাহলে জড়তার ভ্রামক মানে আমরা কি জানি, i = mk², ঠিক আছে। তাহলে mk², তাহলে এটা স্কোয়ার করলে 0.25 × 10, তাহলে 2.5, তাহলে 2.5 কেজি। পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতি ব্যাসার্ধ কত,
তাহলে পাতলা বৃত্তাকার চাকতি আমরা এর আগেও করছি, যে চাকতির ক্ষেত্রে কত হয়, চাকতি হচ্ছে হাফ এম আর স্কোয়ার। সো এটা সমান সমান যদি আমরা এম কে স্কোয়ার করি তাহলে r/√2, তাহলে r/√2। ঠিক আছে, তাহলে দেখো যে অনেকগুলো প্রশ্নই কিন্তু রিপিট আসছে। তাহলে এইভাবে বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্নই রিপিট আসে, এই জন্য বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করা খুবই জরুরি, কারণ হুবহু রিপিট আসার সম্ভাবনাও আছে অনেক। এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে যেমন উঠাই দেয়, ঠিক আছে, আবার এটার সাথে রিলেটেড সেম টাইপের প্রশ্নরাও আসে। এই জন্য তোমরা প্রত্যেকটা অধ্যায়ের বিগত সালের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো অবশ্যই ভালোভাবে করবা, এবং বেসিক যেগুলো আমরা বলছি সেগুলো একটু খেয়াল রাখবা, সেই সাথে বইটা একটু রিডিং পড়বা। তাহলে মূল বইটার পর অবশ্যই করবা, সলভ করবা। ইসাক স্যারের বইটা অথবা আমাদের এর সাথে তপন স্যার বা সেলু স্যার যে কোনো একটা বই তোমরা পড়তে পারো। তাহলে বইটা ভালো করে রিডিং পড়ে যদি এগুলো একটু প্র্যাকটিস করো অন্তত একবার দুইবার করে, তাহলে আশা করা যায় কোনো জায়গায় এমসিকিউতে কোনো সমস্যা হবে না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত অনুশীলন করতে থাকো। আল্লাহ হাফেজ।